ভারতে নতুন ঝড়, ককরোচ জনতা পার্টি। মিম থেকে লাখো তরুণের আন্দোলন। আসলে কি চায় তারা? প্রিয় দর্শক, নমস্কার ও সালাম। ভারতে হঠাৎ করেই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে একটি অদ্ভুত নাম, ককরোচ জনতা পার্টি। অনেকে বলে আরশোলা বা অনেকে বলে তেলাপোকা। শুরুতে অনেকে এটিকে সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি রসিকতা বা মিম ভেবেছিলেন, কিন্তু কয়েক মাসের মধ্যেই এটি হাজার হাজার তরুণকে রাজপথে নামিয়ে আনে। দিল্লিতে বিশাল বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ, ইন্টারনেট বন্ধ, টিয়ার গ্যাস, লাঠিচার্জ, সব মিলিয়ে আন্দোলনটি এখন জাতীয় আলোচনার বিষয়। ককরোচ জনতা পার্টির জন্ম কিভাবে? প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে কে? তাদের মূল দাবি কি? কারা এই আন্দোলনে যোগ দিচ্ছে এবং মোদী সরকার কি পদক্ষেপ নিয়েছে? এই আন্দোলনের সূচনা 2026 সালের মে মাসে। ভারতের সুপ্রিম কোর্টের এক শুনানিতে প্রধান বিচারপতি সূর্যকান্তের একটি মন্তব্য নিয়ে বিতর্ক সৃষ্টি হয়। কিছু বেকার তরুণকে নিয়ে ককরোচেস বা প্যারাসাইটস ধরনের শব্দে উল্লেখ করেছেন বলে ব্যাপক সমালোচনা শুরু হয়। পরে তিনি মন্তব্যের ব্যাখ্যাও দেন। এই ঘটনাকে কেন্দ্র করে 30 বছর বয়সী অভিজিৎ দীপকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যঙ্গাত্মকভাবে প্রশ্ন তোলেন, যদি সব ককরোচ একসঙ্গ হয়? সেখান থেকে জন্ম নেয় ককরোচ জনতা পার্টি। শুরুতে এটি ছিল ব্যঙ্গাত্মক অনলাইন উদ্যোগ, কিন্তু খুব দ্রুতই এটি ভারতের তরুণদের বিক্ষোভের বা ক্ষোভের প্রতীকে পরিণত হয়। অভিজিৎ দীপকে একজন ভারতীয় রাজনৈতিক যোগাযোগ কৌশলবিদ। তার বয়স প্রায় 30 বছর। তিনি যুক্তরাষ্ট্রের বোস্টন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন এবং রাজনৈতিক যোগাযোগ নিয়ে কাজ করেছেন। বিভিন্ন প্রতিবেদনে তার পূর্বে রাজনীতি বা জননীতি যোগাযোগের অভিজ্ঞতার কথা উল্লেখ করা হয়েছে। তার দাবি, এটি কোনো ব্যক্তিবিশেষের আন্দোলন নয়, বরং ভারতের বেকার, পরীক্ষাপ্রার্থী ও হতাশ তরুণদের কণ্ঠস্বর। ককরোচ জনতা পার্টির মূল দাবি, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। কারণ মেডিকেল ভর্তি পরীক্ষা সহ একাধিক গুরুত্বপূর্ণ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ও অনিয়মের অভিযোগে শিক্ষা ব্যবস্থার উপর আস্থা নষ্ট হয়েছে বলে আন্দোলনকারীদের দাবি। এছাড়া তাদের অন্যান্য দাবির মধ্যে রয়েছে প্রশ্ন ফাঁসের নিরপেক্ষ তদন্ত, পরীক্ষা ব্যবস্থার সংস্কার, তরুণদের জন্য কর্মসংস্থান বৃদ্ধি, দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, শান্তিপূর্ণ প্রতিবাদের সাংবিধানিক অধিকার নিশ্চিত করা। রাজপথের সবচেয়ে বেশি দেখা যাচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষার্থী, বিভিন্ন নাগরিক সংগঠনের সদস্য। প্রকৌশলী ও পরিবেশকর্মী সোনাম ওয়াংচুক এই আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে অনশন শুরু করেন, যা আন্দোলনের নতুন গতি আনে। রাজপথের বাইরে সামাজিক যোগাযোগ মাধ্যমে লাখো তরুণ সমর্থন জানাচ্ছেন। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সংহতি কর্মসূচি হয়েছে। অনেক অভিভাবকও সন্তানদের দাবির প্রতি সমর্থন প্রকাশ করেছেন। ভারত সরকার ও দিল্লি পুলিশ বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে রয়েছে দিল্লিতে 144 ধারা জারি, বিক্ষোভের অনুমতি না দেওয়া, ব্যারিকেড বসানো, কিছু এলাকায় ইন্টারনেট সীমিত করা, লাঠিচার্জ ও টিয়ার গ্যাস ব্যবহার, কয়েকজন আন্দোলনকারীকে আটক করা। সোনাম ওয়াংচুককে হাসপাতাল বা হেফাজতে নেওয়ার ঘটনা বিতর্ক সৃষ্টি করে। পরে সরকার আন্দোলনের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসে, তবে প্রকাশ্যে তথ্য অনুযায়ী বড় কোনো সমঝোতা এখনো হয়নি। আন্দোলন যতই দীর্ঘ হয়েছে, কেন্দ্র সরকারের উপর চাপ ততই বেড়েছে। প্রথমে আন্দোলনকে সাধারণ বিক্ষোভ হিসাবে দেখা হলেও দিল্লির রাস্তায় লাখো শিক্ষার্থী ও তরুণের উপস্থিতি পরিস্থিতি বদলে দেয়। সংসদ ভবন, যন্তর মন্তর এবং গুরুত্বপূর্ণ সরকারি এলাকায় 144 ধারা জারি করা হয়। বিক্ষোভের অনুমতি সীমিত করা হয়। বিভিন্ন স্থানে ব্যারিকেড বসানো হয়। মেট্রো রেল বন্ধ করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ, টিয়ার গ্যাস এবং বহু আন্দোলনকারীকে আটক করে। এদিকে সোনাম ওয়াংচুকের অনশন আন্দোলনের মুখে নতুন মাত্রা যোগ করে। তার শারীরিক অবস্থার অবনতি হলে প্রশাসনের পক্ষ থেকে আলোচনা শুরু হয়।
পরে সরকারের পক্ষ থেকে আলোচনার আশ্বাস পাওয়ার পর তিনি অনশন প্রত্যাহার করেন। তবে তিনি স্পষ্ট করে জানান, দাবি পূরণ না হলে আন্দোলন আবারও শুরু হতে পারে। এরপর আসে সবচেয়ে বড় রাজনৈতিক বার্তা। 23 জুলাই গভীর রাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতির উদ্দেশ্যে ভিডিও বার্তা দেন। তিনি বলেন, প্রশ্নপত্র ফাঁস কোনোভাবেই সহ্য করা হবে না। তিনি দ্রুত বিচার আদালত গঠন, কঠোর নতুন আইন প্রণয়ন এবং দোষীদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির প্রতিশ্রুতি দেন। মোদী আরও বলেন, দেশের তরুণদের ভবিষ্যৎ নিয়ে কারো আপোষ করার সুযোগ নেই। কিন্তু এখানেই শেষ নয়। আন্দোলনের চাপ আরও বাড়তে থাকলে প্রশাসনিক পর্যায়েও পরিবর্তনের খবর আসে। 24 জুলাই বিভিন্ন সংবাদ মাধ্যম জানায়, শিক্ষা প্রশাসনের শীর্ষ পর্যায়ে দায়বদ্ধতা নিশ্চিত করার অংশ হিসাবে শিক্ষা সচিবকে অপসারণ করা হয়েছে। অনেক বিশ্লেষক মনে করেন এটি ছিল আন্দোলনকারীদের ক্ষোভ প্রশমনের একটি রাজনৈতিক ও প্রশাসনিক বার্তা। তবে আন্দোলনকারীরা বলছেন, শুধু একজন কর্মকর্তাকে সরালেই হবে না। এটি কি রাজনৈতিক দল? এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে। ককরোচ জনতা পার্টি শুরু হয়েছিল ব্যঙ্গাত্মক সামাজিক রাজনৈতিক আন্দোলন হিসাবে। পরে এটি রাজনৈতিক রূপ নিতে শুরু করে। তবে এটি ভারতের নির্বাচন কমিশনে নিবন্ধিত জাতীয় রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে এমন তথ্য এখনও নিশ্চিত নয়। ভারতের ককরোচ জনতা পার্টির ঘটনা দেখাচ্ছে, কখনো কখনো সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হওয়া একটি ব্যঙ্গাত্মক প্রচারণাও বাস্তব রাজনৈতিক আন্দোলনে পরিণত হতে পারে। সমর্থকদের মতে এটি তরুণদের ন্যায্য অধিকার ও জবাবদিহির আন্দোলন। অন্যদিকে সমালোচকদের মতে এটি অতিরঞ্জিত, রাজনৈতিকভাবে প্রভাবিত বা দীর্ঘমেয়াদে কতটা কার্যকর হবে তা এখনও অনিশ্চিত। শেষ পর্যন্ত এই আন্দোলন ভারতের রাজনীতিতে স্থায়ী প্রভাব ফেলবে নাকি এটি কেবল একটি সাময়িক তরঙ্গ হয়ে থাকবে, সেটাই এখন দেখার বিষয়। আপনার মতামত জানান। ককরোচ জনতা পার্টি কি ভারতের তরুণদের নতুন কণ্ঠস্বর, নাকি এটি মূলত সামাজিক যোগাযোগ মাধ্যম নির্ভর ক্ষণস্থায়ী আন্দোলন? ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। আজ এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।